2018 সাল দেশের 21তম আইন কমিশন স্পষ্ট জানিয়ে দিল, ভারতের অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি অপ্রয়োজনীয় এবং কাম্য নয়। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। গোয়াকে উদাহরণ দেখিয়ে কেন্দ্রের মোদী সরকার ও একাধিক বিজেপি শাসিত রাজ্যের প্রশ্ন, সারা দেশে ইউসিসি কেন লাগু হতে পারে না। 2025-এর জুলাইয়ে উত্তরাখণ্ডে প্রথম ইউসিসি কার্যকর হয়, আর চলতি বছরে গুজরাট অসম হেঁটেছে সেই একই পথে। পশ্চিমবঙ্গেও এটি এখন অন্যতম বড় রাজনৈতিক ইস্যু। এখন প্রশ্ন উঠছে, এই আইন কি সত্যিই ধর্মীয় স্বাধীনতায় থাবা বসাবে? এই উত্তর পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। 1948 সালের 23শে নভেম্বর। সেদিন কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর ইউসিসিকে মৌলিক অধিকারের অংশ করেননি। সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে রেখেছিলেন। বার্তাটা পরিষ্কার ছিল, জোর করে চাপিয়ে দেওয়া নয়। ভবিষ্যতে পরিস্থিতি ও ঐক্যমত বুঝে ইউসিসি নিয়ে পদক্ষেপ করবে দেশের সরকার। এখন প্রশ্ন হলো, যে দেশে কয়েক কিলোমিটারে ভাষা, সংস্কৃতি ও সামাজিক প্রথা বদলে যায়, 2026 সালে দাঁড়িয়ে ভারত কি আদৌ সেই অনুকূল পরিস্থিতি তৈরি করতে পেরেছে, নাকি আসন্ন নির্বাচনী বৈতরণী পার হতেই ইউসিসি করাতে এই তড়িঘড়ি সিদ্ধান্ত? আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা সংবিধান সভা যে বসেছিল 1946 সালে, সেখানে কিন্তু প্রথমে প্রস্তাব ছিল এটি পার্ট 3 বা মৌলিক অধিকারের মধ্যে থাকবে। তখন সংবিধান সভার কিছু মুসলিম সদস্য বলেছিলেন যে যদি ইউসিসিকে, ইউনিফর্ম সিভিল কোডকে মৌলিক অধিকারের মধ্যে রাখা হয়, তাহলে মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত লাগতে পারে। দেশ তো সদ্য স্বাধীন হয়েছে, এখনও সাবালক হয়নি। কিন্তু প্রকারান্তের আবার কিছু অন্য সদস্যরা বলেছিলেন, যদি এই শরিয়া অ্যাক্টকে রেখে দেওয়া হয়, ইউনিফর্ম সিভিল কোড যদি চালু না হয়, মেয়েরা কখনোই সমান অধিকার পাবে না। কেননা যে শরিয়া একটা পুরোপুরি ধর্মগ্রন্থ নির্ভর আইন। ভারতবর্ষে কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত আইনগুলো চালু আছে, হিন্দু বিবাহ আইন বা অন্যান্য, এগুলো কিন্তু ধর্মগ্রন্থ নির্ভর নয়। এই আইনগুলোর মূল বিশেষত্ব হচ্ছে এগুলো আমরা যেটাকে আইনের ভাষায় বলি জাস্টিস, ইকুইটি, গুড কনসায়েন্স, অর্থাৎ সেখানে সাম্য, ন্যায় এবং বিচারবোধের উপরে আইন তৈরি হয়েছে, সেখানে ধর্মের স্থান নেই। কিন্তু প্রকারান্তের মুসলিম আইনটা কিন্তু সাম্য, ন্যায় বা বিচারবোধের উপরে তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে কোরআন এবং হাদিসের উপরে। তো তখন কিন্তু যেটা লেখা হলো, আমি লাইনটা বলে দিচ্ছি, লেখা ছিল দ্য স্টেট শ্যাল এন্ডেভার টু সিকিউর। তো দেখুন, শ্যাল কথাটা লেখা ছিল, মানে রাষ্ট্র করবে। শ্যাল মানে করতে হবে তোমাকে, সেই ফোর্স ছিল। তো এটা ছিল একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। এরপরে তো সুপ্রিম কোর্ট শাহবানু মামলা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত অন্তত 50 বার বলেছে যে ইউনিফর্ম সিভিল কোড চালু করতে হবে। তো আমার মনে হয় অনেক আগেই অনুকূল পরিস্থিতি ছিল, কিন্তু আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনীতি পরিস্থিতি, অর্থাৎ মাইনরিটি পলিটিক্স, কিছু মানে মুসলিমদের ধর্মে আঘাত লেগে যাবে, মুসলিমদের ধর্মে আঘাত লেগে যাবে, এই যে ধর্মীয় সুরসুরি দিয়ে একটা ভোট ব্যাঙ্ককে কুক্ষিগত করার যে প্রচেষ্টা, যার ফলে এতদিন কিন্তু ইউসিসি লাগু করা যায়নি। কিন্তু তদানীন্তন রাজনীতিকেরা মুসলিম বলতে শুধু মুসলিম পুরুষদের বুঝতেন, তারা কখনো মুসলিম মেয়েদের বুঝতেন না। বা তদানীন্তন ক্ষেত্রে শুধু নয়, আধুনিক ক্ষেত্রে যারা আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, মেয়েদের স্বাধীনতার কথা বলি, শুধুমাত্র অমুসলিম মেয়েদের কথা বলি, মুসলিম মেয়েদের কথা বিবেচনার মধ্যে আনা হয়নি। তাই ইউনিফর্ম সিভিল কোড এলে একমাত্রই তখনই মুসলিম মেয়েরা সমান অধিকার পাবে। শুধু মুসলিম নয়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে দেশ, ধর্ম, বর্ণ নিরপেক্ষভাবে সবার জন্য একই ধরনের আইন আনলেই একমাত্র জেন্ডার ইকুয়ালিটি আসতে পারে, জেন্ডার ডিসক্রিমিনেশন দূর হবে, তবেই তখন মাত্র লিঙ্গ সাম্য দূর হবে। তাই এই আইন অনেক আগেই আসা দরকার ছিল, অনেক আগেই অনুকূল পরিবেশ ছিল, কিন্তু তখনকার সরকার মাইনরিটি পলিটিক্স করতে গিয়ে এই আইনটাকে আনতে পারেনি। বর্তমানে এই আইন আসছে। 1974 সাল ঐতিহাসিক টুয়ার্ডস ইকুয়ালিটি রিপোর্ট নারী অধিকার ও আইনি সমতা রক্ষা করতে ইউসিসির পক্ষে সওয়াল করে। তাহলে যে দাবি একসময় প্রগতিশীল শক্তির প্রতীক হয়ে উঠেছিল, 2026-এ দাঁড়িয়ে বিরোধীদের চোখে তা ক্ষতিকারক হয়ে উঠল কেন? সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ, যার নাগরিককে ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার দেয়, সেখানে ইউসিসি কি ভারতের বহুত্ববাদী সংস্কৃতি ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যর মূল দর্শনকে কোণঠাসা করে দেবে?
বিবিধের মাঝে দেখো মিলন মহান। নিশ্চয়ই বৈচিত্র্য। বৈচিত্র্য আপনার সঙ্গে আমার বৈচিত্র্য হবে চুলের ছাঁটে, জামা কাপড়ে, খাদ্যাভ্যাসে, গানে, সঙ্গীতে, ভাষায়, কিন্তু আইনি জায়গায় কোনো বৈচিত্র্য হতে পারে না। অর্থাৎ আপনার ক্ষেত্রে 34-এ পাস, আমার ক্ষেত্রে 50-এ পাস, এরকম আইন হতে পারে না। বা আপনার ক্ষেত্রে বা কোনো একটা ক্যাটাগরির লোকেদের ক্ষেত্রে তাদের সমানাধিকার, আর একটা বিশেষ ক্যাটাগরির লোকেদের ক্ষেত্রে সমানাধিকার থাকবে না, এটাকে বৈচিত্র্য বলা যায় না, এটাকে বলা হয় বৈষম্য। অর্থাৎ আমি কি পরে বিয়ে করব, শাড়ি পরে কি চুড়িদার পরে বা পাঞ্জাবি পরে, সেটা হচ্ছে আমার বৈচিত্র্যের মধ্যে পড়ে। একদিন ধরে গান করব কি 3 দিন ধরে করব, কত লোক খাওয়াবো, কোথায় করব, পুরোহিত ডেকে কি মোল্লা ডেকে, সেটা বৈচিত্র্যের মধ্যে পড়ে। অবশ্যই বৈচিত্র্য থাকবে, থাকা উচিত, থাকছেও। কিন্তু বিয়ের পর আমি আমার বউকে সমানাধিকার দেবো, সেটা তো বৈচিত্র্যের মধ্যে পড়ে না। তাহলে আইনের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে কেবলমাত্র এই আইন হাত দিচ্ছে, অন্য কোনো ক্ষেত্রে আইন টাচ করছে না। প্রশ্ন এখানেই শেষ নয়। ইউসিসির খসড়া থেকে উত্তর পূর্বের আদিবাসী ও খ্রিস্টান জনগোষ্ঠীর বড় অংশকে ছাড় দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, আইন যদি অভিন্নই হবে তবে এই খণ্ডচিত্র কেন? এখানে বলে দিই, খ্রিস্টানদের ক্ষেত্রে যে আইন আছে সেটা পুরোপুরিভাবে কোনোভাবেই জেন্ডার ডিসক্রিমিনেশন সেখানে নেই। ছেলে মেয়েদের জন্য সেখানে ইকুয়াল আইন প্রযোজ্য, অর্থাৎ সমানাধিকার আছে। কিন্তু এই আইন হওয়ার ফলে খ্রিস্টানরাও ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে এসে যাচ্ছে। সব হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, সমস্ত সম্প্রদায়ের লোকেরা, শুধু এক্সেপ্ট শিডিউল ট্রাইব, তফসিলি উপজাতির লোকেরা। এখানে সরকারের যুক্তি যে তফসিলি উপজাতি সমাজে এখনও সেভাবে পড়াশোনা বা সচেতনতা আসেনি। অর্থাৎ কোনো একটা ফ্যামিলিতে যদি চাকরি পায়, সেই ফ্যামিলিতে দেখবেন 12 জন চাকরি পেয়ে গেছে, কিন্তু বেশিরভাগ সম্প্রদায়ের মানুষকে কোনো রকম সচেতনতার মধ্যে এখনও সেভাবে আনা যায়নি। তাই এদের ক্ষেত্রে এখনও ছাড় দেওয়া হয়েছে, যেদের মধ্যে যে কাস্টমারি ল চালু আছে, অর্থাৎ প্রথাগত আইন, সেটি বলবৎ থাকছে। পরবর্তীকালে সরকার এটা বিবেচনা করবে। তো আমি নিজে এতে এক্সপার্ট কমিটিতে আছি শিশির, পশ্চিমবঙ্গে। আমার নিজের বক্তব্য যে আদিবাসীদেরকে অন্তর্ভুক্ত করলে তাদের ভালোই হবে, কিন্তু এখনও পর্যন্ত আদিবাসী সমাজ থেকে সেরকম ভয়েস উঠে আসেনি বা দাবি আসেনি। দাবি এলে নিশ্চয়ই সরকার বিবেচনা করবে যে তাদেরকে ইউনিফর্ম সিভিল কোডে অন্তর্ভুক্ত করা যায় কি না। তবে কি বিরোধীদের অভিযোগ মতো এই বাছাই করা ছাড় ইঙ্গিত করে যে ইউসিসির লক্ষ্য আসলে একটি নির্দিষ্ট সম্প্রদায়? সংবিধানের যে মূল নির্যাস, সেখানে কিন্তু বারবার বলা আছে যে কোনো রকমের জেন্ডার, সেক্স, রিলিজন বেসিসে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। বিবাহ, সম্পত্তির উত্তরাধিকার, ডিভোর্সের পর খোরপোশ থেকে শুরু করে লিভ ইন রিলেশনশিপ নথিভুক্তকরণের মতো ব্যক্তিগত ক্ষেত্রে রাষ্ট্রের প্রবেশ কি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতায় সরাসরি আঘাত নয়? ধরুন লিভ ইন আছে একটি ছেলে একটি মেয়ে, তারপর একটি বাচ্চা হলো, মেয়েটি চাকরি করে না, ছেলেটি ছেড়ে দিয়ে চলে গেল, সেই বাচ্চাটির ভবিষ্যৎ কী হবে? বাচ্চাটির ভবিষ্যৎ কী হবে? আমাদের দেশে সেরকম সোশ্যাল সিকিউরিটি নেই, তাহলে বাচ্চাটির ভবিষ্যৎ কী হবে? সেক্ষেত্রে সেই ছেলেটিকে বাইন্ড করার জন্য যে তাহলে রেজিস্ট্রেশনে আমি ছেলেটিকে ধরতে পারবো যে তুমি ওর ভরণ পোষণের দায়িত্ব নাও। দ্বিতীয়ত, আমাদের দেশে যেহেতু মেয়েরাদের মানে কী বলা যায়, এখনও সে পরিমাণ সচেতনতা গড়ে ওঠেনি। ধরুন একটি ছেলে নিজেকে বললো ডাক্তার, বলে একটি গরিব বাড়ির মেয়ের সঙ্গে লিভ ইন রিলেশনে করলো, পরে ছেড়ে দিয়ে চলে গেল, এবং পরে জানা গেল সে ডাক্তারও নয়, কিছুও নয়, সে একটি ফ্রড। তাকে আমি আইডেন্টিফাই করবো কী করে? দেখুন, যতক্ষণ না পর্যন্ত আপনাদের মধ্যে থেকে কোনো মতবিরোধ আসছে, অর্থাৎ আমরা একসঙ্গে আছি, এখনও লিভ ইন নিয়ে আপনি থাকুন না, মতবিরোধ না থাকলে কোনো ব্যাপার নেই। কিন্তু যখন প্রশ্ন আসবে, যখন একজন অন্যজনের দিকে আঙুল তুলবে, তখন কিভাবে তুলবে? যদি একটা রেজিস্ট্রেশন না থাকে, কোনো কিছু যদি না থাকে। এই জন্যই ভারতবর্ষের কথা ভেবে এটা করা হয়েছে। একদিন দেখবো আমাদের দেশে যখন মেয়েরা 100% না হলেও 90% নিজের পায়ে দাঁড়াচ্ছে, তখন এই রেজিস্ট্রেশন মূল্যহীন হয়ে যাবে। বাস্তবে এই আইন কার্যকর হওয়ার পর যদি বিরোধীরা আদালতের দ্বারস্থ হন, তবে পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নিতে পারে? দেখুন, কোর্টই তো বলেছে, সুপ্রিম কোর্ট একাধিকবার বলেছে, কোর্ট বারবার বলছে সরকারকে যে ইউসিসি নিয়ে আসো। সুতরাং এটা কোর্টে আটকানোর কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্ট শতপ্রণোদিতভাবে বলেছে। তাহলে এটা আমি দেখেছি অন্তত 50 বার কোর্ট বলেছে যে ইউনিফর্ম সিভিল কোড আনতে হবে, কারণ তা না হলে মেয়েদেরকে সমানাধিকার দেওয়া যাচ্ছে না। এখন বিরোধিতা করছে বিরোধীরা, যেহেতু এটা বিজেপির হাত দিয়ে আসছে, যেহেতু বিজেপির হাত দিয়ে বিরোধিতা না এলে,
বিজেপির হাতে যদি বিরোধিতা না আসতো, যদি এই বিলটা না আসতো, তাহলে কিন্তু তারা বিরোধিতা করতো না। আসলে 2026-এ দাঁড়িয়ে প্রশ্নটা কেবল এক দেশ এক আইনের নয়, প্রশ্নটা হলো ভারতের বহুত্ববাদকে অক্ষুণ্ণ রেখে ইউসিসির মাধ্যমে সত্যি সমানাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব?